গল্পের আশোবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর চতুর্থ পর্ব। বকুলের বিয়ের কথাবার্তা হচ্ছে, এই খবরটি বকুল কাউকে বলেনি, টিনা ভাবিকে পর্যন্ত না। অথচ বকুল অবাক হয়ে লক্ষ্য করল ক্লাসের সবাই এটা জানে। সেকেন্ড পিরিয়ডে ইংরেজি আপা আসেননি, সবাই খুব হইচই করছে। অনিমা গিয়ে এক ফাঁকে বোর্ডে লিখল, আজ বকুলের গায়ে হলুদ, কাল বকুলের বিয়ে। দারুণ হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। বকুল বেঞ্চে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো। ফোর্থ পিরিয়ডে ছুটি নিয়ে চলে গেল টিনা ভাবিদের বাসায়। ভেবেছিল 5টা পর্যন্ত থাকবে, কিন্তু টিনা ভাবির দেশের বাড়ি থেকে লোকজন এসেছে, বাসা ভর্তি মানুষ। কিছু কিছু দিন এমন খারাপভাবে শুরু হয়, বাসায় ফেরার পথে ডাক্তার সাহেবের সঙ্গেই দেখা হয়ে গেল। এই যে বকুল না, এরকম মাথা নিচু করে হাঁটো কেন? গাড়ির নিচে পড়বে। বকুল কি বলবে ভেবে পেল না। এসো, পেপসি খেয়ে যাও। জি না, লাগবে না। লাগবে না কেন? লাগবে, আসো তো। চলো ফার্মাসিতে বসি, যা গরম। গরম কোথায়, আজ তো ঠান্ডা। এই তো কথা ফুটছে। আমার তো ধারণা ছিল তুমি কথাই বলতে জানো না। জানবো না কেন? বকুল অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ কথার পিঠে কথা বলছে। কয়েকদিন আগে কি তুমি শাড়ি পরে কোথাও গিয়েছিলে? নীল শাড়ি। টিনা ভাবির বাসায় গিয়েছিলাম। আমি চিনতেই পারিনি। সারাক্ষণ ভাবছিলাম চেনা চেনা লাগছে, অথচ চিনছি না কেন। আচ্ছা বকুল, বলো তো, কাদের পথে দেখলে চেনা চেনা মনে হয়, কিন্তু আসলে ওরা চেনা নয়? বকুল অনেক ভেবেও কিছু বলতে পারল না। ডাক্তার ছেলেটি হাসতে হাসতে বলল, টিভি বা সিনেমায় যারা অভিনয় করে ওদের রাস্তায় দেখলে চেনা চেনা মনে হয়, ঠিক না? আমি ওদের কাউকে কখনো রাস্তায় দেখিনি। আমি অনেক দেখেছি। সুবর্ণকে দেখেছেন কখনো? না, তাকে দেখিনি। আমি দেখেছি। আমি আর অনিমা একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন তাকে দেখলাম কাগজ কিনছে। প্রিন্টের সাদা শাড়ি পরা ছিল। বকুল প্রায় 5টা পর্যন্ত ফার্মেসিতে একটি টুলের ওপর বসে বসে গল্প করল। এতটা সময় গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বাসায় ফিরতে ভয় ভয় লাগছিল। তার মনে হলো বাবু নিশ্চয়ই আজও দেখেছে, এবং হয়তো বলে দেবে মুনা আপাকে। কিংবা কে জানে, বাবা নিজেই হয়তো দেখেছেন। তিনি 5টার দিকে মাঝে মাঝে অফিস থেকে ফেরেন, বেছে বেছে হয়তো আজই ফিরেছেন। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। বাবা, মুনা আপা, বাবু কেউই ফেরেনি। 10-11 বছরে একটা কাজের মেয়েকে দেখা গেল, তার নাম সখী। এরকম অদ্ভুত নাম থাকে মানুষের নাকি? যতবার তার নাম ধরে ডাকা হয় ততবারই এমন হাসি লাগে। লতিফা একসময় বিরক্ত হয়ে বললেন, ওকে সখী না ডাকবি? সখী ডাকছিস কেন? যে নাম ওর বাবা মা রেখেছে সেটা ডাকবো না? না, ওই নামে ডাকতে হবে না, সখী না ডাকবি। মেয়েটা খুব কাজের, অল্প সময়ের মধ্যেই ঘর দুয়ার গুছিয়ে ঝকঝকে করে ফেলেছে। বকুলকে জিজ্ঞেস করলো চা খাবে কিনা। লতিফা চিন্তিত মুখে বললেন, এই মেয়ে বেশি দিন থাকবে না। যারা কাজ জানে তারা এই বাড়িতে বেশি দিন টিকে না। লতিফার শরীর আজ বেশ ভালো। অনেক দিন পর তিনি আজ রান্নাঘরে ঢুকে হালুয়া বানালেন। সবাই চায়ের সঙ্গে খাবে। গরম পানি দিয়ে ভালো মতো গোসল করলেন। তার শরীর বেশ ঝরঝরে লাগছে। বকুল বলল, তুমি গোসল টোসল সেরে এমন সেজেগুজে বসে আছো কেন? সাজগোজে কি দেখলি? পরিষ্কার একটা শাড়ি পরলাম শুধু। তোমাকে বেশ ফ্রেশ লাগছে মা। লতিফা মনে মনে খুশি হলেন। শরীর যদি সত্যি সত্যি সেরে গিয়ে থাকে, তাহলে শক্ত হাতে এবার এই সংসারে হাল ধরতে হবে। সব জলে ভেসে যাচ্ছে। বকুল, কি? তোর রেহানা আপা আসে না ক্লাসে? আসবে না কেন, রোজই আসে। তোর বিয়ের কথা কিছু বলে না? না। তুই নিজে কিছু জিজ্ঞেস করিস না? কি যে তুমি বলো মা, আমি গিয়ে জিজ্ঞেস করব
আমার বিয়ে কি করলেন আপা? লতিফা হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বড় কথা শিখেছে তো এই মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কয়েকদিন আগেও খালি গায়ে ফ্রক পরে ঘুরে বেড়াতো, আজ বিয়ের কথা হচ্ছে। হয়তো সত্যি সত্যি বিয়েও হয়ে যাবে। জাপানি না কোথায় চলে যাবে এইটুকু মেয়ে। একদিন তারও ছেলে মেয়ে হবে, ওদেরও বিয়ের বয়স হবে। লতিফার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। বকুল বলল, তুমি শুয়ে থাকো তো মা, আবার জ্বর এসে যাবে। আসবে না, আয় বারান্দায় একটু বসি। তারা দুজন বারান্দায় মোড়া পেতে বসল। তোমার শরীর সত্যি সত্যি সেরে গেছে নাকি মা? বোধহয় সেরেছে। বাবুর স্কুল ছুটি হয় কখন? এখন ছুটি হয়ে গেছে, ও খেলতে যায়, সন্ধ্যা হয় আসতে আসতে। আর মুনা, ও কখন আসে? এক এক দিন এক এক সময় আসে। বলতে বলতেই শওকত সাহেবকে লম্বা পা ফেলে আসতে দেখা গেল। লতিফা বললেন, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তো? হুম, যত্ন করার কেউ নেই, কখন খায় কি করে কে জানে। বকুল বলল, চলো ভেতরে যাই মা, বাবা এখানে আমাদের বসে সাথে দেখলে রাগ করবেন। শওকত সাহেব কিন্তু রাগ করলেন না, এমনভাবে ওদের দিকে তাকালেন যেন ঠিক চিনতে পারছেন না। সন্ধ্যাবেলা বই নিয়ে বসবার জন্য কাউকে বললেন না। নতুন কাজের মেয়েটা তার চোখের সামনে একটা গ্লাস ভেঙে ফেলল। তিনি শুধু মৃদু স্বরে বললেন, কাজকর্ম সাবধানে করবি। অন্য সময় হলে এর জন্য চড় চাপ্পড় মারতেন, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন। রাতের বেলা খাবারও খেলেন নিঃশব্দে। মুনা একবার বলল, তোমার শরীর ভালো তো মামা? হুম, ভালো। অফিসের ঝামেলা মিটেছে? হুম, মিটেছে। লতিফা বসেছেন ওদের সঙ্গে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখন তার জ্বর আসেনি, মাথা একটু হালকা লাগছে। এছাড়া শারীরিক আর কোনো অসুবিধা নেই। তিনি নিজেও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। বকুল বসেছে তার পাশে। তিনি একবার বললেন, দেখ তো আমার গা গরম কিনা। বকুল বলল, না, অসুখটা তাহলে বোধহয় সেরেই গেল। তার চোখ চকমক করতে লাগলো। শওকত সাহেব খাওয়া শেষ করে উঠবার সময় বললেন, মুনা, তুই একটু শুনে যা। অফিসের ঝামেলার ব্যাপারটা মুনা শুনল। শান্ত স্বরে বলল, এটা কতদিন আগের ব্যাপার? 1 মাস। এতদিন তুমি এটা হজম করে রেখেছিলে? শওকত সাহেব জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলেন। এখন ওরা পুলিশ কেস করবে? হুম, টাকাটা রিকভার না হলে করবে। তোমাকে তো তাহলে ধরে নিয়ে যাবে হাজতে। হুম। টাকার ব্যাপারে তুমি কিছু জানো? না, কিছুই জানি না। মুনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো না এটা ঠিক না মামা, তুমি জানো। তবে তুমি একা একা এটা করনি তা ঠিক। এত সাহস তোমার নেই, সঙ্গে অন্য লোক ছিল। তুমি খানিকটা শেয়ার পেয়েছ। কত পেয়েছ? শওকত সাহেব চুপ করে রইলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কত পেয়েছ? 10,000। আমাকে যে 1,000 টাকা দিতে চেয়েছিলে সেটা এখান থেকেই? হ্যাঁ। বাকি 4,000 কোথায়? ধারটার ছিল, শোধ দিয়েছি। ওই দিন যে মিষ্টি আনলে সেটা কি এই টাকা থেকে? শওকত সাহেব জবাব দিলেন না। দ্বিতীয় সিগারেট ধরিয়ে খুক খুক করে কাশতে লাগলেন। মুনা বলল, মামা, তুমি কাল সকালেই অফিসে গিয়ে বলবে আমি টাকাটা ফেরত দেব। তবে আমাকে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে কোথায় পাবো এত টাকা? পাবে না, তবে এর মধ্যে আমরা বকুলের বিয়ে দিয়ে দেব। তোমাকে জেলে নিয়ে ঢোকালে ওই মেয়ের কি আর বিয়ে হবে না পড়াশোনা হবে? যত সুন্দরই হোক, চোরের মেয়েদের আমাদের সমাজে জায়গা নেই, বুঝলে মামা? তুমি কালই অফিসে যাবে এবং 2 মাস সময় নেবে। ঠিক আছে, নেব। মুনা উঠে পড়ল। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না তার। সে বুঝতে পারল বকুলও জেগে আছে, কিন্তু সারা শব্দ দিচ্ছে না। সে কি কিছু আঁচ করতে পারছে? বকুল, কি? জেগে আছিস তো, কথা বলছিস না কেন? বাবা এতক্ষণ ধরে কি বললেন?
তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে কথা হলো। বুঝলি বকুল, আমি অনেক ভেবে টেবে দেখলাম অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা খারাপ না, এর কিছু কিছু ভালো দিকও আছে। বকুল ছোট্ট নিঃশ্বাস ফেলল। এই সময় মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুরই অভাবই সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। বকুল ক্ষীণ স্বরে বলল, তোমাকে একটা কথা বলবো মুনা আপা। বল। তুমি রাগ করবে না তো? রাগ করবার মতো কথা না হলে রাগ করবো কেন? বল, কি বলবি? বকুল মুনার কাছে সরে এসে আলতো করে একটা হাত রাখলো তার গায়ে, প্রায় ফিসফিস করে বলল, ক্লাস 10-এর একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তাহলে সেটা কি খারাপ মুনা আপা? মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছেলেটাকে? বকুল জবাব না দিয়ে দু হাতে মুনাকে জড়িয়ে ধরল। মুনা লক্ষ্য করল বকুল থরথর করে কাঁপছে। ভোরবেলা সূর্য ভালোভাবে ওঠার আগেই বাড়িতে পুলিশের ওসি এবং 3জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফা রক্তশূন্য মুখে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসেছেন ওসি সাহেব। এ জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন, কাজেই এই দৃশ্য তার মনে কিছুমাত্র রেখাপাত করল না। তবু তিনি একবার লতিফার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন। এই ভোরবেলাতেও বাড়ির সামনে এবং তার লাগোয়া রাস্তায় প্রচুর লোক জমে গেল। এই বাড়িতে একটি মেয়ে খুন হয়েছে, এরকম একটা গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো, কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমল না। সার্চ শেষ হতে হতে 8টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ হলে ভালো হতো। উকিল টুকিলের ব্যবস্থা করতে হবে, অনেক ছোটাছুটির ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো পরিচিত যদি কাউকে পাওয়া যায়। আশেপাশের বাসায় অনেকের সঙ্গেই এদের চেনা জানা, তবু কেউ আসতে রাজি হলো না। সাবধানী মানুষ, ইচ্ছা করে কোনো বাজে ঝামেলা জড়াতে চায় না। বাকিরকে শুধু পাওয়া গেল, সে ঘুমোচ্ছিল। খবর পেয়ে ছুটে এসেছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো সে মুনাকে বলল, নো প্রবলেম, 1 ঘন্টার মধ্যে জামিনে ছাড়িয়ে আনবো। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শওকত সাহেবকে বের করে নিয়ে যাবার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমার বাবাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব সে প্রশ্নের জবাব দিতে পারলেন না। শওকত সাহেব অপ্রকৃতিস্থ মানুষের মতো চারিদিকে তাকাতে লাগলেন। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিকমতো পড়াশোনা করিস মা, 2 দিন পর মেট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগুতে লাগলো। শওকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকির তার একটা হাত ধরে আছে। সে মৃদুস্বরে বলল, মামা, কাঁদবেন না, কিচ্ছু হবে না। 1 ঘন্টার মধ্যে জামিন হবে, আমার চেনা লোকজন আছে। বাসার সামনে লোকের ভিড় বাড়তেই লাগলো। উকিল ভদ্রলোক দেখতে পান বিড়ির দোকানদের মতো। রোগা দড়ি পাকানো চেহারা, কথাও ঠিকমতো বলতে পারেন না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলায় একজন মহা ওস্তাদ আদমি। তার হাতে মামলা গেলে নাকে তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মুনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় গোশত আটকে আছে এবং এই মুহূর্তে সেগুলো বের করা দরকার। মুনার পাশের চেয়ারে বসে আছে বাকের। তার ভাবভঙ্গি খুব বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে।
বাকেরের ধারণা এই লোক 1 নম্বর আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতের পরিচর্যা করে তা মুনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচানো বন্ধ রেখে এক দৃষ্টিতে মুনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মুনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষও আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা? মায়ের ভাই? জি। মুনা ভেবে পেল না আপন মামা না পর মামা, তার সঙ্গে এই মামলার সম্পর্ক কি? নাকি উকিল মোক্তারদের স্বভাবই হচ্ছে খামোকা প্রশ্ন করা? ভয়ের কিছু নেই, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, 403 ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে 2 বছরের জেল। এত নার্ভাস হওয়ার তো কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মুনা নড়েচড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এজন্যই বোধহয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মুনা। মিস না মিসেস? এইসব কী ধরনের প্রশ্ন? মুনা মৃদু স্বরে বলল, মিস। মিস মুনা, এখন আপনি বলুন, আপনার মামা কি চুরি সত্যি সত্যি করেছেন? মুনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকেরের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে বলবে? এটা একটা লজ্জা ফেলার প্রশ্ন, এতে হাসির কিছু নেই। উকিল সাহেব অ্যাশট্রেতে একগাদা থুথু ফেলে সেদিকে গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটায় বিরাট একটা কিছু ঘটবে। সেই ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। একসময় তার দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি না করে থাকেন তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি চুরি করে থাকেন সহজেই খালাস হয়ে যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। এরা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়। আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাচ কলে। হা হা। মুনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে, আইনের পশ্চাৎ দেশে লাথি বসানোর আনন্দ। আমি এটা খুব এনজয় করি। বাকির শব্দ করে হাসতে লাগলো। সে মুগ্ধ। মুনা কিছু বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এই জাতীয় ছোটোখাটো মামলা আমি নেই না, তবে আপনারটা নেব। মুনা একবার ভাবল বলে, আমারটা কেন নেবেন? কিন্তু সে কিছুই বলল না। উকিল সাহেবের চোখ তার বুকের ওপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেওয়া উচিত, সেটা অভদ্রতা হবে। এতটা অভদ্র হওয়া তার পক্ষে সম্ভব নয়। মুনা বলল, আমরা কি তাহলে উঠব? হ্যাঁ, উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরির কাছ থেকে জেনে যান। মুহুরি কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিস কিন্তু বেশি, এবং ফিজের টাকার সবটা আমি অ্যাডভান্স নেই। আজ 1 টাকা, কাল 8 আনা, এইভাবে নেই না। আপনার ফিস কত? সেটা বলবো কাগজপত্র দেখে। বাকির দাঁত বের করে বলল, একটু স্যার কনসেশন করতে হবে। গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই। অন্যের বেলায় যা, আপনাদের বেলাতেও তা। মাছের বাজার তো না। মুনা বেরিয়ে এসে বিরক্ত স্বরে বলল, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলার দরকার কি? দরদাম করতে হবে না? বলো কি তুমি? বাড়িতে তো তোমার টাকার গাছ নেই। লোকটাকেও আমার পছন্দ হয়নি, আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক এটা দিয়ে আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এই শালাকে দিয়ে হবে। এ হচ্ছে নাম্বার 1 ধুনকর। ধনুকর মানে? ধনুকর মানে হচ্ছে যে ধুনে দেয়। এই শালা ধুনে দেবে, এক ধাক্কায় মামাকে খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাকা, মানি। এখন শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা কেমন আছে তোমাদের? মুনা জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছুই নেই। মামার কাছে 6,000 টাকা ছিল, তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে।
বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন তার সবটাই মামি জমিয়ে রাখেন। একটা পাই পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্ক কিছু খাবে? ফান্টা, পেপসি? মুনা বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি খাবো কি জন্যে? তাহলে গরম কিছু খাও। চা খাবে? আমি এখন কিছুই খাবো না। আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো আমি দিয়ে আসি। আমার এখন কোনো কাজ নেই, ফ্রি আছি। আপনি তো সব সময় ফ্রি। বাকির শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না, কলেজ টলেজ আছে। তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যিই ছিল না। গতকাল রাতের ট্রেনে দেশের বাড়িতে চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কেউ বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মুনা বড়ই অবাক হলো। এমন হুট করে চলে যাবে? কিছু বলেও যাবে না? কবে ফিরে আসবে তাও কেউ বলতে পারল না। বেলা 11:30। মুনা বাসায় ফিরে যাবার জন্য রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করলো অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছা করছে না। কিছুতেই মন বসছে না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচণ্ড গতিতে রিক্সা টানছে। একটা অ্যাক্সিডেন্ট বাঁধাবে। মুনা একবার ভাবলো বলবে, আস্তে চালাও ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছা করছে না। কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময় কাউকে কাছেই থাকতে হয়। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নিয়ে বললেই হয়। নাস্তা খেয়ে বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মেলাবার পর। কারোর সঙ্গে কোনো কথা বলেন না। হাত মুখ ধুয়ে বারান্দার ক্যাম্প খাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে, চায়ের সঙ্গে আর কিছু খাবে, মুড়ি মেখে দেব, তিনি মৃদুস্বরে বলেন, না লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দার বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে। খুব ইচ্ছা করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলোয় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্প খাটে বসে আছেন, খালি গা। ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেকে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছেন। মুনা? মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, শ্বাসকষ্ট। এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এ ঘরে সবকটি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পর এ ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে। লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না। পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো?
তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের কথা, ঠিক না? হুম। তবে বড় বেশি বড় লোক। এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব বন্ধ করে একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছা করে একটা হাত গায়ের ওপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্য পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে, গল্প করতে করতে কতবার ভোর হলো, পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলি এত ছোট কেন? মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুঁপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসের কষ্ট? হুম। পানি খাবে? পানি এনে দিই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমো। লতিফা তার রোগজীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগে রাগে মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণস্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলছি মা, কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্যে? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলে মেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মুনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করল। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, আই বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠোনে নামলো মুনা। বৃষ্টির ফোঁটাগুলি অস্বাভাবিক ঠান্ডা, গা কেঁপে কেঁপে উঠছে, তবুও ভালো লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মুনা আবার ডাকল, আই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। স্কুল টিচারদের বাড়ি যেরকম হয়, রেহানা আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারই তিনি শখের জন্য করেন। মুনা অবাক হয়ে চারদিক দেখতে লাগলো। ভারী ভারী সোফা, লাল কার্পেট ঝকমক করছে, দেয়ালে কামরুল হাসানের ছবি। 3টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহানা আপা বললেন, অরিজিনাল পেন্টিং। মুনা বলল, চমৎকার তো। উনি আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হন, বাসায় প্রায়ই আসেন। তাই নাকি? হ্যাঁ। তুমি চাটা কিছু খাও? জি না, আমার শরীর ভালো না, গলা ব্যথা। রেহানা আপার সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন। টনসিল নাকি? জি। 1 গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো, দেখবে সেরে যাবে। জি আচ্ছা, করব। এখানেই করো, আমি এনে দিচ্ছি। মুনা না বলবার সময় পেল না। রেহানা আপা ভেতরে চলে গেলেন। মুনা বসে রইল একা একা। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু কেউ বসবার ঘরে ওকে দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা ওকে দিচ্ছে। কৌতূহলের কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এ বাড়ির কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মুনা শুধু রেহানা আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি। তাকে সেরকম মনে হয় না। মুনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে এসে শব্দ করে গালগোল করা খুব অস্বস্তিকর, কিন্তু উপায় নেই। রেহানা আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি লাগছে। এসো,
আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহানা আপা তাকে দোতলার বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো, ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই সাত সকালেও টেবিলের ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহানা আপা বললেন, বলো কি বলবে। মুনা ইতস্তত করতে লাগলো। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারল না। কোনো রকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়েটার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ, আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধহয় বোকা, সেটাও ভালো। বোকা মেয়েরা বউ হিসাবে ভালো হয়। মুনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছা হচ্ছে না। তবু সে ক্ষীণ কণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন 15 দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটিয়ে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহানা আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় রকমের প্রবলেম হয়েছে। তোমার সঙ্গে খোলাখুলি বলি। বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধহয় সত্যি, সত্যি না? জি, ওকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যরা তো জানে না। তারা নিজেদের মতো করে ঘটনাটা ব্যাখ্যা করবে, করবে না? জি করবে। ব্যাপারটা কীরকম সেন্সিটিভ বুঝতে পারছো? পারছো না? পারছি। ধরো, তোমার নিজের একটি ছেলের তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশ চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। কেমন লাগবে তোমার? আপা, ওটা একটা মিথ্যা মামলা, বিশ্বাস করুন। বিশ্বাস করব না কেন? বিশ্বাস করছি। চা খাও। দাঁড়াও, চা দিতে বলি। মুনা না বলবার আগেই রেহানা আপা চা আনতে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধ হয় তৈরিই ছিল। শুধু চা নয়, সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহানা আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যেতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, বিয়েটা তাহলে হবে না? না, তারা অন্য মেয়ে দেখেছে, কথাও মোটামুটি পাকা করে ফেলেছে। ও, দিনাজপুরের মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী, বাবা রিটায়ার্ড সেশন জজ। মুনা কিছু বলল না। রেহানা আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না, ওর বিয়ে আমি দিয়ে দেব। এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে জোগাড় করব। কিভাবে করবেন? ওরাও নিশ্চয়ই বাবা সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এসব কথা লোকজন বেশি দিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মুনা বলল, আমি উঠি। একটু বসো, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না। আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে, তাকে বলেছি সে তোমাকে পৌঁছে দেবে। মুনা বসে রইল। রেহানা আপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শিগগিরই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছ তো? দিয়েছি। আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে। আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? তার দরকার নেই। বকুল স্কুলে আসে না অনেক দিন থেকে, ওকে স্কুলে আসতে হবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মুনা বিস্মিত হলো। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তার জানা ছিল না। রেহানা আপা বললেন, বাবা কি করেছে না করেছে তার জন্য মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠাবে। জি আচ্ছা। মুনাকে দিয়ে আবার তিনি গার্গল করালেন এবং সত্যি সত্যি তার গলা ব্যথা অনেকখানি কমে গেল। সে অফিসে ঢুকলো ভয়ে ভয়ে। গত 2 দিন নানান ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে। বড় সাহেবের কানে উঠেছে নিশ্চয়ই। নিজের জায়গায় বসে মুনার ধারণা আরও দৃঢ় হলো। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করেছিলেন আপনাকে। কবে? পরশু খোঁজ করলেন, কাল খোঁজ করলেন। আমরা বলেছি অসুস্থ। কী জন্য খোঁজ করেছেন জানেন? না। যান, জেনে আসুন, স্যার আছেন। মুনা ঠান্ডার মধ্যেও ঘামতে লাগলো।
বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন, দাঁড়িয়ে কেন? মুনা বসল। এ ঘরটায় ঢুকলেই তার এমন অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। সবসময় মনে হয় এক্ষুনি এই ছোটোখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময় তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি, খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন? অবশ্য যদি আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্য অফিসের কাজকর্মে ক্ষতি হচ্ছে, কাজেই আপনার সমস্যা জানার রাইট আমার আছে। মুনা রুমাল দিয়ে কপালের ঘাম মুছল এবং ক্ষীণ স্বরে তার মামার কথা বলল। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মুনা জানে তিনি খুব মন দিয়েই শুনছেন। আপনি সব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আছে স্যার, আমার ছোট ভাই, খুব ছোট, ক্লাস 7-এ পড়ে। মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলেছেন 1 মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাস্ট্রেতে গুজে রাখলেন, গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে 1 মাসের ছুটি দরখাস্ত করুন, আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা ভালো মতো মেটান। মুনা ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা মারা যান যখন আমরা সবাই খুব ছোট। সেই সময় আমার বড় বোন শুধু এমএ পড়তেন, তিনি একটা চাকরি নেন। নানান রকম ঝামেলার মধ্য দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না, প্রায়ই অফিস কামাই হতো। তার বস প্রতি সপ্তাহে বলতেন, তোমার চাকরি শেষ, আগামীকাল থেকে আর আসবে না। মুনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন এই অজুহাতে যেন আমার আপা ভালো মতো অফিসের কাজে মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না, কথাটা ঠিক না। মানুষকে পাশে পাওয়া যায় দুঃসময়। আচ্ছা, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব, জানাবেন, আমি করব। অফিসের বাইরে এসে মুনা চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেওয়া হয়নি, আমি বিয়ে করেছি। সে কি? কবে? হুট করে হয়ে গেল, গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম, গিয়ে এই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগ থেকে ছবি বের করল। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদু স্বরে বলল, অফিসে আপনিই প্রথম জানলেন, আর কাউকে বলিনি। মুনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর বউ হয়েছে। ছবিতে যত সুন্দর দেখা যাচ্ছে তত সুন্দর সে না, ফটোজেনিক ফেস আর কি। নাম হচ্ছে তনিমা। সুন্দর নাম। ডাক নামটাই সুন্দর, ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। তারেক বেশ শব্দ করে হাসতে লাগলো, একজন সুখী মানুষের হাসি, দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি? তা বলতে পারেন। আপনাদের বিয়েটা কবে হচ্ছে আপা? বুঝতে পারছি না। শুধু শুধু ঝুলিয়ে রাখবেন না, দি আর্লিয়ার দি বেটার। বিয়ে করার পর এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না? তারেক মৃদু হাসল। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হলো মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হলো না, প্রচুর কাজ জমে আছে। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকি শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরি বলে এলো, আমাদের একা কাজ আছে ভাই, কাইন্ডলি একটু দেখেন না। মুহুরি তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবল গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল
এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলুন, গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকালের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতেও তো বসেই থাকতেন, অফিস টফিসের ঝামেলা তো আর নেই। অবশ্য গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজের যাওয়া না, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হলো। শমসের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোটা এত উঁচু স্বরে হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমসের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এরকম দরদে হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলার তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি? ঢিল দেবেন না, একটুও ঢিল দেবেন না। নেন, সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমসের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরে খবর দিয়ে একটা, সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবারে সাদেক সাহেব অফিসে এসেছিলেন, খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছুই বললেন না। শমসের আলী নিচুর গলায় কথা চালিয়ে যেতে লাগলেন, একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন, 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে, তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধ হয়, কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে। এসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নামি ডাকি একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায়, শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরজ গলায় বলেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কচলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকেন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে কাঠমিস্ত্রি হতে হবে। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসল। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণ স্বরে বলল, চাকরি ফিরে পাবো? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়া মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য শাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। বাকির দাঁত বের করে বলল, আপনার উপরে স্যার ভরসা, 90% ভরসা আপনার উপর, আর 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকিরের কথা পছন্দ করলেন বলেই মনে হয়। তিনি তার পান খাওয়া কালো কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতেই ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিত মেয়ে, টিনা ভাবির বোন হবে, তার মতো দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হয়ে ছাড়া ঘুমাতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে আসবে। সে বিরক্ত স্বরে বলল,
বকুল, তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছা করছিল না ভারী। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওদিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। এরকম এক ভাব করলো যেন শুনতে পাইনি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, 3 জন বাস করছেন। 3 বাচ্চাকে কি বলে, ত্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন পর এমন প্রাণ খুলে সে হাসেনি। সেই সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির সঙ্গে থাকলো। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল এবং কাঁচা কলা ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। এ বড় সুখের সময়। টিনা একসময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেই করতে হয়, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগার ব্যাপারটি ছেলেটিকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না, সহজভাবে অন্য প্রসঙ্গ নিয়ে এলো। তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য কি তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলে গেট পর্যন্ত গিয়ে নানটুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্য মনস্কভাবে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটি শিশু পার্ক আছে, সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলের ঘন্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘন্টা শুনে সে পার্ক থেকে বেরোলো। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ ছিল এর 4র্থ পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের কাছে সেগুলো ভালো লাগবে। আপনারা যারা নতুন রয়েছে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।